ইতিহাসের এমন কিছু মুহূর্ত আছে যা রূপকথার মতো শোনায়, যেখানে দাঁড়িয়ে একজন মানুষ তার অদম্য সাহস এবং বুদ্ধিমত্তার জোরে এক গোটা জাতিকে রক্ষা করেন। আজ আমরা এমন একটি গল্প বলবো যা শুধুমাত্র যুদ্ধের গল্প নয়, বরং এটি একটি মানব ইচ্ছাশক্তির অবিশ্বাস্য দলিল। মনে করুন আপনার হাতে ১৩টি যুদ্ধজাহাজ আছে, আর অপরপক্ষে আপনার সামনে সমুদ্রের বুকে ভেসে আসছে আপনার শত্রুপক্ষের ৩০০টিরও বেশি যুদ্ধজাহাজ। এমন সময়ে আপনি কি করতেন? হয়তো আত্মসমর্পণের কথা ভাবতেন, অথবা পিছু হটার কথা ভাবতেন। কিন্তু ইতিহাসের পাতায় এমন একজন বীর ছিলেন যিনি এই পরিস্থিতিতে চূড়ান্ত বিজয়ের গল্প লিখেছিলেন। তার নাম অ্যাডমিরাল ই সুন সিন, এবং সেই অবিশ্বাস্য যুদ্ধটির নাম হলো দ্য ব্যাটল অফ মিয়ংনিয়ান। ১৫৯৭ সাল, কোরিয়ার জোসেন রাজ্যের জন্য এক অন্ধকারময় সময়। জাপানিরা দ্বিতীয়বারের মতো কোরিয়া আক্রমণ করেছে। ইতিহাসে এই যুদ্ধ ইঞ্জিন যুদ্ধ নামে খ্যাত। প্রথমবার অ্যাডমিরাল ই সুন সিনের নেতৃত্বে কোরিয়ান নৌবাহিনী জাপানিদের পিছু হটিয়েছিল, কিন্তু এবারের পরিস্থিতি ভিন্ন। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়ে অ্যাডমিরাল ইকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। তার জায়গায় যিনি এসেছিলেন, সেই ওয়ান কিউওন ছিলেন একজন অদক্ষ সেনাপতি। তার অদক্ষতার ফল ছিল ভয়াবহ। চিলচন রিয়াংয়ের যুদ্ধে কোরিয়ান নৌবহর প্রায় সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়। শত শত যুদ্ধজাহাজ, হাজার হাজার নাবিক সাগরের অতলে তলিয়ে যায়। যখন দেশের অস্তিত্ব সংকটাপন্ন, তখন রাজা তার ভুল বুঝতে পারলেন এবং অ্যাডমিরাল ই সুন সিনকে আবার পুনরায় ফিরিয়ে আনলেন। অ্যাডমিরাল ই যখন দায়িত্ব নিলেন, তখন তার হাতে ছিল এক ভাঙা বিধ্বস্ত নৌবহরের কিছুটা অংশ, মাত্র ১৩টি যুদ্ধজাহাজ। অন্যদিকে জাপানি নৌবাহিনী ছিল বিজয়ের নেশায় উন্মত্ত। তারা সমুদ্রপথে কোরিয়ার রাজধানী হানিয়াংয়ের দিকে এগিয়ে আসছিল। তাদের মূল লক্ষ্য ছিল স্থলবাহিনীকে রসদ সরবরাহ করা। তারা চেয়েছিল কোরিয়ানদের মেরুদণ্ড ভেঙে দিতে। তাদের কাছে ছিল বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ, উন্নত অস্ত্র এবং অভিজ্ঞ সেনাপতি। এই ভয়ানক বাস্তবতার সামনে অ্যাডমিরাল ই সুন সিনকে দাঁড়াতে হয়েছিল। তার কাছে আত্মসমর্পণ করার প্রস্তাব এসেছিল, কিন্তু তিনি তা প্রত্যাখ্যান করেন। তার বিখ্যাত উক্তিটি ছিল, আমার কাছে এখনো ১২টি যুদ্ধজাহাজ অবশিষ্ট আছে। যতক্ষণ আমার প্রাণ আছে, ততক্ষণ যুদ্ধ চলবে। ঐতিহাসিক সূত্র অনুযায়ী মোট ১৩টি জাহাজ থাকলেও তার চিঠিতে তিনি ১২টির কথাই উল্লেখ করেছিলেন, যা তার অদম্য মনোবলকে প্রমাণ করে। যুদ্ধ জয়ের প্রথম ধাপ ছিল রণক্ষেত্র নির্বাচন। অ্যাডমিরাল ই সুন সিন জানতেন যে উন্মুক্ত সাগরে তিনি হাজার হাজার জাপানি যুদ্ধজাহাজের সামনে তার ১৩টি যুদ্ধজাহাজ টিকবে না। তাই তিনি এক অন্য পন্থা অবলম্বন করলেন। তিনি এমন একটি জায়গা যুদ্ধক্ষেত্র হিসেবে নির্বাচন করলেন যেখানে প্রকৃতি তার প্রধান মিত্র হবে। আর সেই জায়গাটির নাম ছিল মিয়ংনিয়ান প্রণালী, যা কোরিয়ার মূল ভূখণ্ড এবং জিন্দো দ্বীপের মাঝখানে অবস্থিত। স্থানীয় ভাষায় এই প্রণালীর নাম উল-ডোল মোক, অর্থাৎ ভয়ঙ্কর চিৎকার প্রণালী। কিন্তু কেন এই নাম? কারণ এই প্রণালীর মধ্যে দিয়ে প্রবাহিত স্রোত এতটাই তীব্র এবং বিশৃঙ্খল হয় যে তা সমুদ্রের ঢেউয়ের সাথে মিশে ভয়ঙ্কর শব্দ তৈরি করে। অ্যাডমিরাল ই এই প্রণালীর ভৌগোলিক বৈশিষ্ট্য খুব ভালোভাবে জানতেন। এই প্রণালীটি ছিল প্রচণ্ড রকমভাবে সরু। কিছু কিছু জায়গায় এই প্রণালীর প্রস্থ ছিল মাত্র ৩০০ মিটারের কাছাকাছি। এটি জাপানিদের জন্য এক বড় ফাঁদ ছিল। তাদের বিশাল নৌবহর এই প্রণালীতে একসাথে ঢুকতে পারত না। তাদের জাহাজগুলোকে ছোট ছোট দলে বিভক্ত করে এই প্রণালীতে প্রবেশ করাতে হতো। মিয়ংনিয়ান প্রণালীর সবচেয়ে বড় বৈশিষ্ট্য ছিল এর জোয়ার ভাটা, যা প্রতি ঘন্টা অন্তর অন্তর বিপরীত দিকে প্রবাহিত হতো। অ্যাডমিরাল ই এই স্রোতের গতিবিধি খুব ভালো করেই জানতেন। তিনি এই স্রোতকেই তার প্রধান অস্ত্র হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করেন। এইভাবে মাত্র ১৩টি জাহাজ নিয়ে অ্যাডমিরাল ই এক প্রাকৃতিক দুর্গে অবস্থান করলেন। এই দুর্গে প্রবেশের মানেই ছিল জাপানিদের জন্য নিশ্চিত মৃত্যু। ২৫শে অক্টোবর ১৫৯৭ সাল, অ্যাডমিরাল ই তার নৌবহর নিয়ে প্রণালীর উত্তর প্রান্তে অবস্থান নিলেন। সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই জাপানের বিশাল নৌবহর প্রণালীর মুখে এসে অবস্থান নিল। ৩০০-র বেশি যুদ্ধজাহাজের
সেই বিশাল নৌবহর দেখে কোরিয়ান নাবিকদের মনোবল প্রায় ভেঙে গেল। তারা অনেকেই পিছিয়ে যেতে চাইলেন। যুদ্ধ শুরু হলো। জাপানিদের অগ্রবর্তী 50টি যুদ্ধজাহাজ প্রণালীতে প্রথমে প্রবেশ করলো। তাদের সামনে দাঁড়িয়ে ছিল মাত্র একটি যুদ্ধজাহাজ, অ্যাডমিরাল ই এর নিজের ফ্ল্যাগশিপ। বাকি 12টি জাহাজ ভয়ে দূরে সরে গিয়েছিল। তারা দেখল যে তাদের অ্যাডমিরাল মাত্র একটি জাহাজ নিয়ে গোটা জাপানি নৌবহরের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে আছেন। অ্যাডমিরাল ই তার নৌবহরের কামানগুলোকে নির্দেশ দিলেন। জাপানিরা যখন কাছে এলো তখন কোরিয়ার সুদূর প্রসারী কামানগুলো গর্জে উঠল এবং জাপানি জাহাজগুলোতে আঘাত হানতে শুরু করলো। অ্যাডমিরাল ই এর জাহাজ একাই ভয়ঙ্কর প্রতিরোধ সৃষ্টি করলো। তার অদম্য সাহস এবং রণকৌশল দেখে দূরে দাঁড়িয়ে থাকা অন্যান্য জাহাজের কমান্ডাররা লজ্জায় পড়ে গেলেন। তারা বুঝতে পারলেন যে তাদের নেতা তাদের জন্য প্রাণ দিতেও প্রস্তুত। তারা ধীরে ধীরে প্রত্যেকে এক এক করে যুদ্ধের ময়দানে আবার ফিরে এলেন। এই সময় জাপানি নৌবাহিনীর অন্যতম কমান্ডার কুরুশিমা মিচিফুসার জাহাজ কমান্ডার ই এর জাহাজের খুব কাছে চলে আসে। শুরু হয় তীব্র যুদ্ধ, কিন্তু যুদ্ধের এক সময় কোরিয়ানরা মিচিফুসার জাহাজ দখল করে নেয় এবং তাকে হত্যা করে। এই ঘটনা জাপানিদের মনোবল ভেঙে দেয়। ঠিক এই মুহূর্তে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটি ঘটল। অ্যাডমিরাল ই এর পূর্বানুমান অনুযায়ী প্রণালীর স্রোত তার গতিপথ পরিবর্তন করল। এতক্ষণ যে স্রোত জাপানিদের এগিয়ে আনছিল, এখন সেই স্রোতই জাপানিদের বিরুদ্ধে কাজ করা শুরু করে দিল। জাপানি জাহাজগুলি তীব্র স্রোতের টানে তাদের নিয়ন্ত্রণ হারালো এবং নিয়ন্ত্রণ হারিয়ে তারা একে অপরের মধ্যে প্রণালীর প্রশস্ততার কারণে ধাক্কা খেতে লাগলো এবং একে অপরের উপর আছড়ে পড়তে লাগলো। এর ফলে কিছুক্ষণের মধ্যেই সম্পূর্ণ প্রণালী ধ্বংসস্তূপে পরিণত হলো। এই সুযোগের অপেক্ষাতেই ছিলেন অ্যাডমিরাল ই। তিনি তার নৌবহরকে দ্রুত আক্রমণের নির্দেশ দিলেন। কোরিয়ানদের পানকসান জাহাজগুলির ছিল এক বিশেষ বৈশিষ্ট্য। এদের প্রশস্ত এবং সমতল তল এদেরকে প্রবল স্রোতেও স্থিতিশীল রাখতে সাহায্য করত। কোরিয়ান গোলন্দাজরা খুব সহজেই কামান দাগতে পারছিল এবং তা খুব সহজেই আঘাত হানছিল জাপানি জাহাজগুলোতে। জাপানিরা এখন কেবল কোরিয়ানদের সাথেই যুদ্ধ করছিল তা এমনটা নয়, তারা প্রকৃতির সাথেও যুদ্ধ করছিল। তাদের নৌবহরের চিৎকার, জাহাজের কাঠ ভাঙার শব্দ, নাবিকদের চিৎকার সব মিলিয়ে মিয়ংনিয়ান প্রণালী যেন সত্যিই এক ভয়ঙ্কর চিৎকার প্রণালীতে পরিণত হয়েছিল। যুদ্ধ যখন শেষ হলো তখন ফলাফল অবিশ্বাস্য ছিল। অ্যাডমিরাল ই সুন সিনের 13টি জাহাজই অক্ষত অবস্থায় ছিল। তারা একজন নাবিককেও হারায়নি। অন্যদিকে জাপানিদের ক্ষতি ছিল ভয়াবহ। কমপক্ষে 31টি যুদ্ধজাহাজ প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল অথবা অকেজো হয়ে গিয়েছিল। এছাড়াও শত শত সৈন্য তাদের জলে ডুবে এবং স্রোতের টানে ভেসে গিয়ে মারা গিয়েছিল। এই পরাজয় জাপানিদের মনোবল ভেঙে দিয়েছিল, যার ফলে তারা আর সমুদ্রপথে তাদের স্থলবাহিনীর জন্য রসদ পাঠাতে পারছিল না। এর ফলে জাপানি সৈন্যরা আর এগিয়ে যেতে পারছিল না। এই বিজয় কোরিয়ান সৈন্যবাহিনীদের আবার নিজেদের পুনর্গঠন করার জন্য মূল্যবান সময় এনে দিয়েছিল। ব্যাটল অফ মিয়াংনিয়ান কেবলমাত্র সামরিক ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি মানব ইচ্ছাশক্তি এবং এক অদম্য নেতার শ্রেষ্ঠত্বের চিরন্তন উদাহরণ। অ্যাডমিরাল ই প্রমাণ করে দিয়েছিলেন যে কেবলমাত্র শক্তি এবং সংখ্যা নয়, বুদ্ধি এবং কৌশলই পারে অসম্ভবকে সম্ভব করে তুলতে। অ্যাডমিরাল ই সুন সিনের এই গল্প আমাদের শেখায় যে জীবনের সবচেয়ে কঠিন পরিস্থিতিতেও আমাদের হাল ছেড়ে দেওয়া উচিত নয়। যখন মনে হয় যে সব কিছু শেষ হয়ে গেছে, তখন একটি কৌশল এবং একটি সঠিক সিদ্ধান্ত আমাদের জীবন বদলে দিতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে সেটি জানাবেন এবং একটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। পরবর্তী সপ্তাহে আমরা আবার চলে আসব এমনই একটি রোমাঞ্চকর গল্প নিয়ে আপনাদের কাছে। ধন্যবাদ।